দর্শক একুশে বইমেলার খবরের কাগজের লেখক আড্ডা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সারাজিরিন। আমার সঙ্গে যুক্ত রয়েছেন কবি পিয়াস মজিদ। তার সঙ্গে কথা বলবো বইমেলার নানান বিষয় নিয়ে। চলুন তার কাছে ফিরে যাই। এবারের বইমেলা কেমন যাচ্ছে? আমার তো ভালোই লাগছে, কারণ হচ্ছে একটু বিলম্বিত মানে সূচনা বইমেলার এবার। তো এতটা দেরিতে খুব কম সময়, কোভিড মহামারীর সময় আমরা দেখেছি। তো এবার নানান বাস্তবতায় রোজার মধ্যেই বইমেলা হচ্ছে, কিন্তু আমার সূচনার সময় থেকে তো ভালোই লাগছে যে মানুষ আছে, যে আশঙ্কাটা করা গেছিল তো মানুষের আনাগোনা আছে। এখন দেখা যাক 15ই মার্চ পর্যন্ত তো মেলা, শেষ পর্যন্ত কি হয়। আর মানুষকে নিয়েই তো বইমেলা, পাঠককে নিয়েই বইমেলা। বইমেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক সংশয় এবার আছে, সেই দিক থেকে আপনি কি বলবেন? যে না, আমার কাছে মনে হয় যে সংশয়ের পরও কিন্তু আমি দেখলাম কালকে বিশেষ করে শিশু প্রহরগুলোতে শুক্রবার এবং শনিবারে যে শিশুদের যে মানে অবারিত উচ্ছ্বাস, এবং বাংলা একাডেমি যে সঙ্গীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছিল, মেলা কিন্তু অনেকে এটা ভুল করে যে শুধুমাত্র বই বিক্রি কিনি না, একুশের মেলা হচ্ছে নানান ধরনের একুশের অনুষ্ঠানমালাও কিন্তু একই সাথে হয়, সেমিনার হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সবটার প্রতি মানুষের একটা অপার আগ্রহ আমরা দেখেছি, এবং এই আগ্রহটা আমার কাছে আশাবাদী মনে হয় যে শিশুরা অপার উৎসাহ নিয়ে সকাল থেকে বসে আছে, ছবি আঁকবে, গান গাইবে, আবৃত্তি করবে। কালকে তো সন্ধ্যা পর্যন্ত আবৃত্তি হয়েছে। তো ওই জিনিসটা আমার কাছে আশাবাদী মনে হয় যে এরাই তো ভবিষ্যতের পাঠক। আমাদের শুধু এখনকার পাঠকের কথা চিন্তা করলে হবে না, ভবিষ্যতের পাঠকের দিকেও আসলে তাকাতে হবে। একটু লেখালেখিতে যাই, সেটি হচ্ছে আপনি কবিতা লিখেন, কবি, নিজেকে কবি হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। সেখানে প্রবন্ধ লেখা, উপন্যাসের যে বিষয়গুলো রয়েছে, বলবো যে কবিতা নাকি যে প্রবন্ধের যে বিষয়গুলো, কোনটাতে আপনার কাছে সহজ মনে হয়? যেমন অনেকেই বলে থাকেন যে কবিতা খুব জটিল বিষয়, এটাতে খুব ছোট শব্দ, ছোট একটা লাইনের মধ্যে আসলে অনেক কিছু প্রকাশ করতে হয়। যেখানে একটা উপন্যাস লিখতে হলে আসলে আমরা 500-600 পাতায় লিখে মনের ভাব প্রকাশ করি বা বিষয়গুলোকে টেনে আনি, সেখানে কবিতা লেখাটা কি খুব জটিল? আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিল্প মাধ্যমে তার মতো করে জটিল এবং সরল একই সাথে আর কি। এখন লেখক কিভাবে এটা ডিল করবে সেটার উপর নির্ভর করে আর কি। তো আপনি ঠিকই বলেছেন, কবিতায় অনেকে মনে করে আবার যে খুব সরল, কবিতা আবার কি চয়টা এলোমেলো শব্দের গাথা, তা তো না। আমি মনে করি বিন্দুতে সিন্ধু ধারণ করে হচ্ছে কবিতা। যে আপনি যেটা ঠিক যথার্থই বলেছেন যে 600টা সব পৃষ্ঠার উপন্যাসে অনেক কিছু বিশ্লেষণ করার সুযোগ থাকে, তো কবিতায় কিন্তু সে অল্প পরিসরে দীর্ঘ কবিতাও আছে, একসময় মহাকাব্যও ছিল। তো আমি শিল্পের প্রত্যেকটা মাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। একসময় আমি নানা ধরনের গদ্যও লিখতাম, যদিও এখন শুধু কবিতাই লিখি। তাই মনে করি কবিতার জায়গাটা আসলে খুবই ইউনিক এই জায়গা থেকে যে একটা কথা বলেছিলেন একজন মনীষী, আমি যতই বিশ্লেষণ করি দেখি সবার শেষে এক কবি বসে আছে। তো এক কবিতার আসলে আমি ওইরকম কোনো কথা বলবো না যে কবিতা সকল শিল্পের জননী, সেটা বলবো না। প্রত্যেকটা শিল্পই তার মতো করে স্বতন্ত্র এবং সুন্দর, কিন্তু কবিতার প্রতি মানুষের অনেকে বলে যে এখন কি, কল্পনার জগৎটা খুব হ্যাঁ, বিস্তৃত বিস্তৃত। থাকে। তো এই কল্পনার জগৎ আবার কমল কুমার মজুমদারের মানে উপন্যাস যদি দেখেন, সেটা একটা দীর্ঘ কবিতার মতোই। আবার কামুর উপন্যাস যদি, কাফকার উপন্যাস দেখেন, এগুলো কবিতাকেও কবিতার মানে মনে হচ্ছে যে এটা অব্যর্থ কবিতা। তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এখন লেখক যেভাবে ডিল করেন সেটার উপর। কবিতা নিয়ে কিন্তু নানান মজার কনফ্লিক্টও রয়েছে, যে কবিতাকে অনেক সময় বলা হয় যে মিথ্যা, আসলে সুন্দর মিথ্যা। সুন্দর মিথ্যা। সেটা তো আছেই। আমি মনে করি যে আপনার সব জায়গায় যেটা জনপ্রিয় ধরনের ইয়ে আছে যে আদর্শ রাষ্ট্রে কবির স্থান নাই, এগুলো বলতে সবাই খুব মজাও পায়। তো আমি মনে করি কবিতা বা কবিকে নিয়ে চিরকালই এই ব্যাপারগুলো ছিল। আপনি দেখেন কবি নামেই কতগুলো উপন্যাস আছে, হুমায়ুন আহমেদের আছে, আগে তারাশঙ্করের ছিল, কবি ও নর্তকী, সুনীলের আছে, বিভিন্ন জন, কবি ও কোলাহল, আল মাহমুদের, বিভিন্ন জনের আপনি দেখবেন যে এই যে কবিও একজন নর্তকী, সেটাও আছে মোস্তফা কামালের, আপনাদের এখানে দেখলাম। তো এরকম হচ্ছে গিয়ে বিচিত্র ধরনের ভাবে কবিকে কিন্তু বিশ্লেষণের চেষ্টা হয়েছে, এবং কবিকে নিয়ে অপার আগ্রহের কোনো শেষ নাই। কবিকে ভ্রান্ত, পাগল, নানা কিছু হয়তো বলে মানুষ, কিন্তু হ্যাঁ, প্লেটোর সময় হ্যাঁ, সম্ভবত বলা হয়েছিল যে তার শহরে কবিদের হ্যাঁ, হ্যাঁ। স্থান নেই। তো আপনি কি একবার মজা করে এক বলেছিল যে কবি সভা হয়, কবি সম্মেলন হয়, কখনো শুনেছেন? প্রাবন্ধিক সম্মেলন, কথা সাহিত্যিক, এখন হয়তো হচ্ছে, কিন্তু কবিতার ভিতরে ওই ব্যাপারটা কিন্তু আছে যে সকল শিল্পের একটা ব্যাপার কিন্তু কবিতা আর কি। আপনি দেখেন যে ছোটবেলা থেকে আমরা দেখি যে আরে এই যে দেখ দেখ কবি যায়, কিন্তু কেউ বলবে না দেখ দেখ ঔপন্যাসিক যায়, প্রাবন্ধিক যায়। কিন্তু আমি শ্রদ্ধা রেখেই বলছি যে প্রত্যেকটা মাধ্যমই তার জায়গা থেকে গুরুত্বপূর্ণ। তো যেমন জীবনানন্দ দাশ, আমরা কবি ছাড়া কিছু ভাবতেই পারি না, কিন্তু কি পরিমাণ কথা সাহিত্য তিনি লিখে গেছেন। তো এই ব্যাপারগুলো তো আছে, এবং আমি মনে করি যে এটাও একটা কবিতার আগ্রহের বিষয় যে শিল্পের নানান মাধ্যম কিভাবে। যেমন আমি প্রচুর নন ফিকশন পড়ি, প্রচুর ফিকশন পড়ি, কবিতা তো পড়ি, কিন্তু আমি মনে করি যে অন্যান্য মাধ্যম থেকে নেয়ার অনেক কিছু আছে একজন কবির। তো সেটা যে নিবে না, সে আসলে বঞ্চিত হবে, কারণ সকল শিল্পের মধ্যে যে রস, ওই সামগ্রিক রসই আসলে কবিতাকে রসঘন, আনন্দঘন,
প্রেম ঘন করে তোলে আমার মতে আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে এই যে লেখালেখিটা শুরু কিভাবে হয়েছে? শুরুটা তো আসলে ওই যে একটা অজ্ঞেয় প্রক্রিয়া, আমি নিজেও আসলে অচেতন সেই জায়গা থেকে। তো আমি মনে করি যে আমি নিজেকে একটা মিসফিট মানুষ মনে করি, যে সমাজ সংসার ছোটবেলা থেকেই অনেক কিছুর সাথে আমি মানিয়ে নিতে পারতাম না, কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথের ওই কথাটার মতোই মনে হতো যে আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ভিতরের যে আকুলি বিকুলি ওইটা প্রকাশের মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নিই। এবং প্রথম দিকের কিছু কবিতা এখনো যদি আমি ভাবি আমার অবাক লাগে যে এইরকম হাস্যকর জিনিস আমি কি করে লিখলাম, কিন্তু পরে দেখলাম এরকম তো বহু মানুষই লিখেছে, যারা মানে আমাদের প্রিয় কবিরা স্টার্টিং সময়ে সবারই এরকম হাত মক্স করার ব্যাপার থাকে। কিন্তু আমার প্রথম একটা নির্ণায়ক কবিতা কিন্তু জীবনানন্দকে নিয়ে, জীবনানন্দ দাশকে কিছু প্রশ্ন এরকম নামে আমার শহর কুমিল্লার যে পত্রিকা বেরিয়েছিল সেই পত্রিকাটার নামও জীবনানন্দের কবিতার বই নামে, রূপসী বাংলা। তো সেখানে বেরিয়েছিল জীবনানন্দ দাশকে নিয়ে কিছু প্রশ্ন। তো তারপর আস্তে আস্তে অনেক কবিতা লিখতাম, যা ঘটনা চারপাশে, হয়তো ধরেন ক্যাট উইন্সলেটকে নিয়ে একটা খবর বেরোচ্ছে কিন্তু ওই সময় দেশে একটা মেয়ে শিশু ধর্ষিতা হচ্ছে, সেটাকে নিয়েও আমি কবিতা লিখেছি, আমার এখন স্মৃতিতে ভাসে ডায়েরিতে। তো পরে এক সময় যখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসলাম, গিয়ে যেটা আমি বলি সব সময়, যে দেখলাম যে একটা ফটোগ্রাফিক সোসাইটির পোস্টারে লেখা আরও কিছু দৃশ্যাবলী দেখেছি জীবিতকালে যারা চিত্রায়িত হতে পারতো। পরে আমি দেখি যে এটা বিনয় মজুমদারের কবিতা, আমি বললাম যে কবিতা এত জায়গায় চলে গেছে যেখানে এটা ফটোগ্রাফিকেই ধারণ করতে পারে। তো ওই সময় থেকে আমার 2-3 ডায়েরি ভর্তি কবিতা, মানে মানে সেগুলো তো কখনো প্রকাশ পায়নি, কিছু প্রকাশ পেয়েছে স্থানীয় পত্র পত্রিকায়, সব আমি ফেলে দিয়েছি আমার হলের জানালা থেকে। আমার মনে হলো যে এগুলোর কোনো মূল্য নেই। থাকাকালীন আপনি লেখালেখি বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ, কিছুটা সময়, কিন্তু নিজের রাস্তা খুঁজতে মানে পারছিলাম না যে আমি আসলে লেখা কি আমাকে দ্বারা হবে, এটা নিয়ে কিছু কিছু কবিতা আমার আগেও বেরিয়েছে। শেখ ইসলাম চৌধুরী সম্পাদিত নতুন দিগন্তে আমি কুমিল্লা থেকে ডাকে লেখা পাঠিয়েছিলাম। আমার মনে আছে এই নতুন দিগন্ত পত্রিকায় 2003 সালে প্রথম কবিতাটি ছিল শামসুর রহমান, শেষ কবিতাটি আমার। তো ওই কবিতা আমাকে ক্যাম্পাসে অনেক অভ্যর্থনা দিয়েছে, কেউ বলে আরে তুমি সিরাজুল ইসলাম চৌধুরীর পত্রিকায় তোমার কবিতা ছাপা হয়েছে। তো কিন্তু ওই জায়গা থেকে আমার সবসময় একটা ক্ষুধা ছিল, যে ওই সময় ক্যাম্পাসে গিয়ে বড় ভাইদের রুমে নানান জায়গায় সেলিম আল দিন ছিল, মোহাম্মদ রফিক ছিলেন, আনু মোহাম্মদ ছিলেন, আমি দেখছি যে র্যাবর কবিতা, উৎপল কুমার বসুর কবিতা, জাহাঙ্গীরনগরে আত্মহত্যা করেছিলেন একজন কবি সুনীল সাইফুল্লাহ, তার কবিতা, সিলভিয়া প্লাতের কবিতা। তারপর শুধু কবিতা তো না, ফিল্ম ফেস্টিভ্যাল হতো, নানান ধরনের ফিল্ম, আপনার এই ধরনের ফিল্ম, নাট্যোৎসব হতো, মানে নাটবতী অনাথবোধ দেখছি, শকুন্তলা দেখছি, তারপরে ধরেন রানী ও বিদ্রোহীরা দেখছি, সিনেমা দেখছি মেলেনা, তারপরে হচ্ছে পারফিউম, নানান ধরনের। তো আপনার বনপলাশির পদাবলী, দেশি বিদেশি নানান কিছু, এগুলোর আসলে মিশ্রণ। আমি বলি যে অনেক জায়গা থেকে আলো 10 দিক থেকে যেভাবে আসে সেটা আমাকে ঋদ্ধ করেছে, এবং অনেক সময় লাগেছে কবিতায় আমার একটা নিজস্ব ভুবন রাস্তা পেতে। তো একটা সময় আমি একটা সিরিজ লিখলাম, নাচ প্রতিমার লাশ, ওইটার হচ্ছে বেরোলো আমার প্রথম বই, সেটা ক্যাম্পাস থেকে যখন বেরিয়ে যায় তখন 2009 সালে। কিন্তু ক্যাম্পাসে থাকতে তখন কিছু কিছু কবিতা লিটল ম্যাগাজিনে নানান জায়গায় বের হতে লাগলো। আমার তো পড়তে সবই ভালো লাগে, আমি বলি যে আমি সর্বভোগ পাঠক। আমি রেসিপির বই থেকে শুরু করে অটোবায়োগ্রাফি থেকে ভ্রমণ কাহিনী, তারপরে ধরেন বিজ্ঞানের কোনো বই, সব ধরনের বই, শিশুতোষ বইও আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, শিশু কিশোর সাহিত্যের বই। তো অপার আগ্রহের জায়গা পাঠক হিসেবে, আর কবিতা তো আছেই আমার লেখার জায়গা। আমি নিজের জায়গায় আপনি গ্রহণ করেছেন কবিতা। গত 3-4 বছর যাবত আমার বইয়ের যদি দেখেন, বইয়ের ব্লার্বে একটাই পরিচিতি যায় যে কবিতায় তার পটভূমি বর্তমান আর অন্ধকার আগামী। তো অনেকে বলছে অন্ধকার কেন বলছেন, আগামী তো আলোকিত। আমি বললাম যে আমি এতই কনফিউজ যে কবিতা যেমন একটা অন্ধকার জায়গা, যে শুরু এখানে আছে শেষ কোথায় হবে আমি জানি না, তো আমার কাছে আগামীটাও সেরকম মনে হয়, এবং সেটা কবিতাতেই আঁকা, যদি কিছু আলো হবে সেই অন্ধকার থেকেই ঠিকরে বের হবে। তো এইভাবেই কবিতা দিয়েই আমি, যেমন রবীন্দ্রনাথ গানের ভিতর দিয়ে দেখি ভুবনখানি, আমি কবিতা দিয়েই ভুবন দেখতে ভালোবাসি এবং দেখতে পারি। আচ্ছা, এই যে কবিতা লিখেন আপনি, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে যখন কেউ আসলে কবিতা ভালোবাসে, সে কবি হয়ে উঠতে চায়, তখন কি সে তার জন্য কবিতা পড়াটা খুব গুরুত্বপূর্ণ, নাকি প্রকৃতি থেকে আসলে সে জীবন থেকে ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে গ্রহণ করবে? সমান্তরাল ভাবে চলতে থাকে। যেমন আমরা বলি না যে মানুষের মুখ পাঠ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কথা সাহিত্যিকের জন্য, লেখকের জন্য। কবির জন্য অনুভবের জায়গা খুবই, অনেককে দেখেছি আমি কোনো বই পড়ে না, বলে যে পড়লে আমি প্রভাবিত হয়ে যাব, নকল হবে কবিতা। কিন্তু এটা তো আসলে না, আপনাকে জানতে হবে, না হলে আপনি এমন কবিতা লিখবেন যেগুলো 100 বছর আগে লেখা হয়ে গেছে, আপনার ধারণাই নাই যে ইতিমধ্যে এগুলো হয়ে গেছে কাল। তো এই জন্য এমন না যে আপনাকে, হ্যাঁ, এখন এইটা এমন না যে আপনাকে সবকিছুতে হাফেজ হতে হবে বা সমস্ত কিছু জানতে হবে, কিন্তু মোটের উপর ধারণা থাকতে হবে যে যেই ভাষায় আপনি লিখছেন, যে ভাষায় ভাষা শহীদের রক্ত লেগে আছে, সেই ভাষা কত দূরে গিয়েছে, সেই ভাষায় কি লেখা হলো সেটা আমাকে জানতে হবে না। আপনি ধরেন বিজ্ঞানের একটা আবিষ্কার করবেন,
আগে আপনার কি আবিষ্কার হয়ে গেছে এটা না জানলে তো একই জিনিস আপনি প্রাইমারি টুলস থেকে শুরু বিদ্যুৎ আপনি আবার হ্যাঁ, আবিষ্কার করে তো এই যে যারা আপনার এভারেস্টে জয় করেছে সে যদি বলে আমি প্রথম গিয়েছি, আগের হিস্ট্রিটাও তাকে জানতে হবে। তাই আমার মনে হয় যে ওই জিনিসটা জানা থাকা ভালো, জানাটা না জানাটা দোষের মানে ইয়ার কিছু না, অপরাধের পর্যায়ে কিছু না। এমন আছে, এমন ইউনিকে হয়তো একজন লিখছে তিনি হয়তো আগে জানেও না বাংলা কবিতার কি, সেটাও হতে পারে। কিন্তু আমি মনে করি যে আমি তো মনে করি যে এই ধারাবাহিকতাটা আমাকে সমৃদ্ধই করবে, যে আমি বাংলা কবিতার এই ধারাবাহিকতার সন্তান। আমি মাইকেল মধুসূদন থেকে বহিত হয়েও আল মাহমুদ, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে এই পেরিয়ে শিকদার আমিনুল হক, আব্দুল মান্নান সৈয়দ কবিতা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি এই নতুন এরপরে আমি এই স্বর, যেটা জীবনানন্দ বলেছেন, আমি কবি বহে আনি সেই বাণী, কোনোদিন শুনে নাই কেউ যেই স্বর, সেটা আর কি। আচ্ছা, তাহলে যারা প্রথম লেখালেখি করেছেন তারা নিশ্চয়ই কারো লেখা পড়েনি, তারা জীবন থেকে শিক্ষা নিয়েছেন, তারা হ্যাঁ, লিখেছেন। সেটা তো অবশ্যই, সেটার পাঠ তো ধরেন পৃথিবীতে যদি আদি মানবদের বাল্মীকির কথা বলি বা কবিতার জন্ম হলো যেখান থেকে, তো শুরুর তো সবকিছুই তাই, যে আগুন আবিষ্কার করেছে, তার তো পূর্ব অভিজ্ঞতা নাই। এখন আমরা বলি না সিভিতে দেই এত বছরের অভিজ্ঞতা লাগবে, এখন যদি আগুন আবিষ্কার যে করে তাকে সেই কোথা থেকে অভিজ্ঞতা নিয়েছেন, সূচনাকালের তো কিছু, তারাই সেই পরম্পরার উপরেই আমরা দাঁড়িয়ে আছি। যখন সভ্যতা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই এখন আপনি তো আর এমন ভাষায় লিখছেন না যেটা আপনার অভিজ্ঞতার বাইরে। যেই বাংলা ভাষায় লিখছেন সেই বাংলা ভাষায় কি কি অভিজ্ঞতা সংকলিত হয়েছে কবিতার আকারে, সেটা জানা থাকাটা ভালো, না জানাটাও মানে একেবারে দর্শনীয় কিছু না। কেউ যদি মনে করে যে আমি কিছুই পড়বো না, আমি লিখবো, যদি সে ভালো লিখতে পারে সে অবশ্যই স্বীকৃতি পাবে মানুষের, পাঠকের, আর না হলে হারিয়ে যাবে। এখন আমি সবাইকে বলি কবিতাটা সহজ নিঃশ্বাসের বিষয়। এটা নিয়ে ধরেন নোবেল জয়ী একজন কবিকে যদি আপনি বলেন যে আপনার লেখা তো হয় না, ওর কিন্তু আপনাকে এসে মারধর করতে পারবে না। যে কবিতা কোনো গাণিতিক সমাধান না, উপলব্ধির বিষয়, চৈতন্যের বিষয়। হ্যাঁ, ইমাজিন, এখন চরম বাজে একটা স্লোগান ধর্মী বিষয়, সেই কেউ যদি বলে এটা মহাকবিতা, আপনিও তাকে কিন্তু গিয়ে মারধর করতে পারবেন না যে কেন বললেন, এটা কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। একটা ব্যাপার বলি যে কবিতারা, বেশিরভাগ কবিরা বলে থাকেন যে তাদের আসলে কবিতার অনুপ্রেরণা হচ্ছে প্রকৃতি। তো আপনার যদি অনুপ্রেরণার কথা বলি কবিতার, সেটা কি প্রকৃতি থেকে? হ্যাঁ, অবশ্যই, অনেকটাই প্রকৃতি এবং মানুষ। মানুষ তো অবশ্যই প্রকৃতি, মানুষ দুইটা হাত ধরাধরি করেই চলে। মানুষ তো হ্যাঁ, প্রকৃতিরই অংশ, হ্যাঁ, সে মহাপ্রকৃতির অংশ। এবং জীবনানন্দের আপনার জীবনানন্দ তো আছে, বিভূতিভূষণকে আমার তো মনে হয় তাকে নিয়ে কিশোরীয় ঠাকুরের একটা বই আছে পথের কবি। তো কবি ছাড়া আর কিছুই না। সে যেভাবে তার যে স্মৃতির রেখা, আরণ্যক পড়েন, আপনার মনে হবে যে অনেক কবিতা গ্রন্থের মাস্টারপিস, মানে বাপ ওগুলো, এত অননুভূত ঘ্রাণ। এবং আমার এখন যখন মানুষের ভ্রমণ কাহিনী দেখি যে সাথে সাথে ছবি দেয়া, আমি ছবিগুলো ব্যাহত করছে ওই অক্ষরগুলোকে, যে আমাকে অনুভব করতে বাধা দিচ্ছে, কারণ এত দেখিয়ে ফেলছে যে এটাই হচ্ছে এই জায়গায় আছে। তো এই যে বিভূতিভূষণ দেখেন কত জায়গায় গেছেন, সেগুলো বা অনুভবগুলোর যেভাবে সংকলিত করছেন, তো ওই জায়গা থেকে প্রকৃতি তো অবশ্যই, আপনি যেটা বলছেন সেটাও ঠিক, মানুষ তো মহাপ্রকৃতিরই অংশ, ভালো কথা বলেছেন। তো ওইটা মিলেই আমার কাছে মনে হয় যে দুইটা হাত ধরাধরি করেই চলে। আমি এমন অনেক মানুষকে পথে ঘাটে দেখি যে যার অভিজ্ঞতা, আমি মনে করি, আমি তো বলি যে একটা মানুষ এক একটা পৃথিবী, একটা মানুষ একটা নতুন অভিজ্ঞতা। এখন আমার পক্ষে বা আপনার পক্ষে সম্ভব না পৃথিবীর সব মানুষের সাথে অভিজ্ঞতা বা সব প্রকৃতিরও সন্ধান। আপনি যখন এখানে বসে আছেন, আমাজনে হয়তো একটা সাপ, চিত্রল সাপ ঘুরে বেড়াচ্ছে, ওই অভিজ্ঞতা তো আপনার হচ্ছে না। তো কিন্তু আপনি মানুষ হিসেবে সেই অনুভবের অংশী, আপনি বুঝতেছেন যে আপনার এখানে ঢাকায় যেমন গোধূলি হচ্ছে, এরকম পৃথিবীর বহু জায়গায়, এই আমরা যখন কথা বলছি এখন মধ্যপ্রাচ্যে, ইরানে, নানান জায়গায় বোমা হামলা হচ্ছে। তো সেটা কিন্তু আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা পাচ্ছেন না, কিন্তু আপনার মানে খবর হিসেবে আপনার কাছে চলে আসছে, আপনি অনুভব করতে পারছেন। গাজার শিশুর জন্য আপনি কাতর হচ্ছেন, কিছু হয়তো করতে পারছেন না। তো সবটাই কিন্তু মানুষ, এবং এই মানুষ তো আপনার অবশ্যই, আমি তো বলি, আমি যখন লিখি আমার লেখায় অনুযায়ী গাজার ওই শিশুদের যার হাত কেটে যাচ্ছে, তারপরও সে বাঁচার আছে, তার রক্ত এসে লাগছে। সময়ের মানুষের এই প্রকৃতির একটা হাওয়া, যে আমি ভাবি মানুষের যুদ্ধাক্রান্ত জায়গাগুলোতে একটা শিশু যেমন পীড়িত হচ্ছে, একটা গাছ দেখবেন ধূসর হয়ে যাচ্ছে আফ্রিকায়, মানে সেটার আর কোনো পত্র নাই, সেই গাছটার বেদনাও এসে আমার ভিতরে ভর করছে। কবিরা কি বেখেয়ালি হয়? কবিদের মনোযোগ চারপাশে কম থাকে। হ্যাঁ, সেই ব্যাপারটা। আমি আজকে একজন এক বন্ধুর সাথে কথা হলো, ওর সাথে আমার দেখা হওয়ার কথা ছিল, তো ও বললো যে তুমি তো বললা না। আমি অনেক যুক্তি দেওয়ার পর বললাম যে আচ্ছা, মনে করো যে আমি ভুলে গেলাম, হতেই তো পারে। সে বললো এইটাই হচ্ছে প্রকৃত কবি সুলভ কথা। কবি সুলভ তো হতেই পারে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে এরকম নানান অভিযোগ ছিল তার বইয়ের। তো আবার মজার ব্যাপার হচ্ছে, অনেকে যখন সচেতনভাবে অ্যাবসার্ডিটির চেষ্টা করে, আমাদের এক বন্ধু এক সময় বলেছিল যে আমাকে এই বিরক্ত করো না, আমি একটু অ্যাবসার্ড আছি এমন। আমি বললাম যে অ্যাবসার্ড সে তো নিজে জানবে না সে যে অ্যাবসার্ড অবস্থার মধ্যে আছে। কবিতা নিজেই কিন্তু একটা অ্যাবসার্ডিটি। আপনি যখন কবিতা পড়বেন দেখেন, অচেতন অবস্থার স্মারক আমি মনে করি কবিতা। স্বাভাবিক অবস্থা অনেকে বলে যে নজরুলের এই লেখাগুলো, ওই যে আপনার শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়, দেখবেন যে বুলবুল চলে গেছে,
তার বেদনা, তাকে কিভাবে গান, গান মানে কি, এটা তো গীতি কবিতাই। তো সেই কবিতা কোনোভাবেই আপনার মনে হবে একটা ঘোরগ্রস্ত মানুষের লেখা, এটা স্বাভাবিক মানুষ এটা লিখতে পারে না। তুই না এলে ওরে উন্মাদ, পাণ্ডুর হবে আকাশেরও চাঁদ। তো এইটা তো স্বাভাবিক ইয়ার কথা না, একটা বোধিপ্রাপ্ত হয়। তো সেই জিনিসটা আপনি ঠিকই বলেছেন, ওই বেখেয়াল তো আমি বলি এই বেখেয়ালের জয় হোক। এই বেখেয়াল না হলে পৃথিবী হচ্ছে একটা যান্ত্রিক পৃথিবীতে পরিণত হতো, পৃথিবী এতটা সুন্দর হতো না। কবিতার কারণেই অনেকে হয়তো এটা, আমি কবিতা লিখি বলে এটাকে একটা ইয়া ভাববে, কিন্তু আমি সচেতনভাবে বলতে চাই যে কবিতার জন্যই এখনো পৃথিবী এতটা সুন্দর। কবিতা দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি, দেখতে পারি, ভালোবাসতে পারি। দারুণ কিছু লাইন সৃষ্টির জন্য কবিরা বেখেয়ালি হোক, এটাই দারুণ। এবার বলবেন আপনার কি কি বই বেরোচ্ছে? আচ্ছা, এইবারের বই মেলা ঠিক আগে আগে আমার নির্বাচিত কবিতা বেরিয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। মেলা এটা দ্বিতীয় মুদ্রণ আসছে। তো ওই যে অনেকে বলে যে মানুষ কবিতা পড়ে না, কিন্তু এটা আমি মনে করি এটার একটা মোক্ষম জবাব, যে কবিতা আসলে পড়ে, এবং আমি দেখছি যে এই অভিজ্ঞতা আমার আছে। এটা শুধু আমার না, আরও অনেকেরই হয়তো আছে। আর গতকালই বেরিয়েছে আমার নতুন টানা গদ্যের কবিতার বই, তারা ঝরা অনাথ আকাশে, এটা কবি প্রকাশনী থেকে বেরিয়েছে। আরেকটা ভালো বিষয় হচ্ছে একজন অনুবাদক স্বতঃস্ফূর্তভাবে আমার প্রায় 100 কবিতা অনুবাদ করেছেন, আলমগীর মোহাম্মদ। তো সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর এমিরেটাস, তার ভূমিকা সহ নিউ নর্মাল অ্যান্ড আদার পোয়েমস, এই বইটা বেরোচ্ছে 2-1 দিনের মধ্যে বেঙ্গল বুকস থেকে। আর মেলার শেষ দিকে হয়তো আসবে গ্রন্থিক থেকে আমার 8টা দীর্ঘ কবিতার সংকলন, এক পেগ বুকুস্কি এবং আরও 7টি। চার্লস বুকুস্কিকে নিয়ে একটা কবিতা, আপনার জালালউদ্দিন রুমিকে নিয়ে, আর নানান কিছু নিয়ে আর কি। তো ওইটা বেরোচ্ছে গ্রন্থিক থেকে। তো এই হচ্ছে কবিতার সংসার এবারে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, একদম শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি আসলে পাঠকদের জন্য কিছু বলতে চান কিনা। পাঠকের উদ্দেশ্যে আমার ফাগুনের শুভেচ্ছা থাকবে। আর একটি কথাই বলবো যে সামনে ঈদ, সবাই হচ্ছে নানান কিছু আমরা উপহার দিই নানানজনকে। আমি বলি যে মেলায় আমার প্রকাশিত বইগুলো দেখুন, আমার বই আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন, কিন্তু যে কোনো মানুষের, আপনার প্রিয়জনকে একটি হলেও আপনার প্রিয় বই উপহার দিন, এবং ঈদে যে বই উপহারের সংস্কৃতিটি সেটি যেন আমরা আবার ফিরিয়ে আনি। এবং একসময় ঈদ কার্ড দেওয়া হতো, সেইটার চল এখন আর নাই, আমরা এত ভার্চুয়াল মেসেজে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমি মনে করি 2026-এর বই মেলাটা ঈদের সাথে যেহেতু লাগোয়া, আমরা আবার সেই সংস্কৃতিটা চালু করি, প্রিয়জনকে বই উপহার দিই, এবং এই ঈদে একটি হলো আমাদের পছন্দের বই অন্তত একজন প্রিয়জনকে উপহার দিয়ে একটি নতুন সংস্কৃতি চালু করি। এমনটি আশা করছি। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, খবরের কাগজের লেখক আড্ডা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, পরবর্তীতে বইমেলার নানান আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। খোদা হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।